আসসালামু আলাইকুম প্রিয় অনলাইন দ্বিতীয় বর্ষ শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি ইনশাআল্লাহ ভালো আছি। তোমরা জেনে খুশি আমি যে ক্লাসগুলো নিচ্ছি এবং এগুলো ধারাবাহিকতা রয়েছে এবং এগুলো পার্ট বাই পার্ট, অর্থাৎ এক থেকে আমরা প্রথম দেখিয়েছিলাম যে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র কতটি ক্লাস হবে। মোট ক্লাস হবে 103টি এবং 103টি ক্লাস তোমরা এই ইউটিউবে পাবে, আমার চ্যানেলে পাবে। সেই চ্যানেলটির নাম হলো আনিসুল লজিক, তোমরা সার্চ করলেই পাবে ইউটিউবে। তবে এই ইউটিউব চ্যানেলে তোমরা প্রতিটা ক্লাসেই ধারাবাহিকভাবে, এবং আমি ওই ক্লাসগুলো কি করব ধারাবাহিকভাবে নিব এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে। আমি কখনোই একটা আজকে নিলাম প্রথম পদ, অর্থাৎ প্রথম অধ্যায়, পরের দিন নিলাম তৃতীয় অধ্যায়, পরের দিন নিলাম তৃতীয় অধ্যায়, এভাবে আমি অর্থাৎ একতায় আমি ধারাবাহিকভাবে নিব এবং এভাবে আমি এলোমেলোভাবে কখনো ক্লাস নেব না। তোমরা আমার ক্লাসগুলো দেখলে তোমরা সিরিয়াল টু সিরিয়াল পাবে এবং এগুলো তোমরা বুঝতে পারবে। তো দেখো, আমার ঘরে আমার কলেজ যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষামন্ত্রী দীপমণি অনুমোদিত 2019-2020 সেশনের দ্বাদশ শ্রেণীর বিষয়ভিত্তিক যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে তোমাদের প্রতি শুভেচ্ছা রইল। আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক যুক্তিবিদ্যা, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, নাওডাঙ্গা, ফুলবাড়ি, কুড়িগ্রাম। এই ক্লাসের যাবতীয় তথ্য সংগ্রহ, কম্পোজ ও অ্যানিমেশন করেছে আমি নিজেই, মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক যুক্তিবিদ্যা, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, নাওডাঙ্গা, ফুলবাড়ি, কুড়িগ্রাম। ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুকস বোর্ড অর্থাৎ এনসিডিবি কর্তৃক অনুমোদিত সিলেবাসের আলোকে রচিত যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের আজ হলো আমাদের দ্বিতীয় ক্লাস। আজ আমাদের দ্বিতীয় পত্রে শুধু আমাদের একটা ক্লাস পাবলিশ হয়েছে, আজ আমাদের দ্বিতীয় ক্লাস। তোমরা প্রথম ক্লাস যদি দেখে না থাকো তাহলে ওটা তোমরা দেখে নিবে। তোমরা এই দ্বিতীয় ক্লাসে লিঙ্কে ওই প্রথম ক্লাসটি অবশ্যই পাবে। তাহলে এনসিডিবি কর্তৃক অনুমোদিত সিলেবাসের আলোকে রচিত যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের অধ্যায় ক্লাস তোমরা দেখোনি, যারা দ্বিতীয় ক্লাস দেখতেছো তারা তো এই সময় বন্টন, এই অর্থাৎ অধ্যায় বিন্যাস ও সময় বন্টন জানো না, দেখো নাই, তাই আমি আবারও দেখাচ্ছি। এটা এক কথা তোমরা বলতে পারো, এটা রিমাইন্ডার ক্লাস, এটাই হলো রিমাইন্ডার ক্লাস। এক কথা দেখো, এখানে এই যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র অধ্যায় থাকবে কয়টা? অধ্যায় হলো প্রথম অধ্যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং আরো আছে দেখো পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম অধ্যায়, অর্থাৎ এখানে 8টি অধ্যায় রয়েছে। আমরা এখানে পর্যায়ে আলোচনা করতেছি যে প্রথম অধ্যায় দেখো তোমাদের হলো প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা। এই যৌক্তিক সংজ্ঞা হলো কি? তোমাদের প্রথম অধ্যায়ের নাম যৌক্তিক সংজ্ঞা। এখানে ক্লাস হবে 10টি এবং 5টি হবে কি অর্থাৎ তোমার ব্যবহারিক ক্লাস হবে 5টি এবং দ্বিতীয় অধ্যায় হবে যৌক্তিক বিভাগ। যৌক্তিক বিভাগ নিয়ে আলোচনা করা হবে। এই 10টি ক্লাস, 5টি হলো ব্যবহারিক ক্লাস। তৃতীয় অধ্যায় ক্লাস হবে আরোহের প্রকারভেদ। এই আরোহের প্রকার, এই দেখো আরোহ এখানে চলে আসছে। এখানে প্রথম পত্র তোমরা পড়ে আসছো। তোমরা যদি প্রথম পত্র এটা না পড়ে থাকো তাহলে তোমরা এখানে একটু বুঝতে অসুবিধা হবে। তোমরা অবশ্যই এখনই এটা পড়ে নাও। আরোহের প্রকারভেদ, আরোহের প্রকারভেদ নিয়ে 20টি ক্লাস হবে এবং 5টি হবে ব্যবহারিক। চতুর্থ অধ্যায় হলো প্রকল্প। এখানে প্রকল্প বলতে কোনো কিছু কল্পনা করাকে বোঝা হয়। এই প্রকল্প আমাদের যে কল্পনা করি, এই কল্পনা কতটুকু যুক্তিযুক্ত, কিভাবে কল্পনা করতে পারবো, এই সম্পর্কে একটি অধ্যায় রয়েছে, চতুর্থ অধ্যায়। এই অধ্যায়টি ক্লাস হবে 10টি এবং ব্যবহারিক 5টি ক্লাস হবে। তারপরে দেখো পঞ্চম অধ্যায় দেখো কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি। এটি হলো 20টি ক্লাস, 5টি হলো ব্যবহারিক ক্লাস। ষষ্ঠ অধ্যায় হলো কি? ব্যাখ্যা। এই 10টি ক্লাস হবে, এর কোনো ব্যবহারিক ক্লাস নেই। সপ্তম অধ্যায় শ্রেণীকরণ, এর হলো 8টি ক্লাস, ব্যবহারিক হলো 2টি। অষ্টম অধ্যায় সম্ভাবনা। আমরা এই সম্ভাবনা অনেক সময় অনেক কথাই বলি যে সম্ভাবনা এত পার্সেন্ট, আসলে সম্ভাবনা কি, এক সম্ভাবনার সংখ্যা কি, কিভাবে সম্ভাবনা আমরা সংখ্যা দেব, এগুলো আমার একটা অধ্যায় রয়েছে এই অষ্টম অধ্যায়ে। এই সম্ভাবনা এটি হবে 15টি ক্লাস এবং 10টি হলো ব্যবহারিক ক্লাস। আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের মোট ক্লাস হবে কয়টি? 113টি হলো তোমাদের একাডেমিক ক্লাস এবং 37টি ক্লাস হবে তোমাদের ব্যবহারিক ক্লাস। টোটাল হবে 140টি ক্লাস। 140টি ক্লাস হবে তোমাদের দ্বিতীয় পত্রে, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রে। তোমরা যদি কলেজে নিয়মিত না বা ক্লাস যদি নিয়মিত না দেখো বা না শোনো তাহলে এই 140টি ক্লাস সম্ভব না। তাই তোমাদেরকে রেগুলার
ক্লাস দেখতে হবে, যেগুলোর সবকিছু মেনটেন করতে হবে। তাহলে আমাদের দেখো আজকের অধ্যায় হলো আমাদের কি প্রথম অধ্যায়, আমাদের হচ্ছে প্রথম অধ্যায় ক্লাস যৌক্তিক সংজ্ঞা। ক্লাস হবে কটি? 10টি ক্লাস এবং 5টি হলো ব্যবহারিক। দেখো আজকের বিষয় আমাদের কি, আমাদের আজকের হলো প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ে যুক্তিবিদ্যা, এটা হলো আমি যাই হোক এটা একটু ভুল হয়েছে তোমাদের, এটা হলো যৌক্তিক সংজ্ঞা হবে, যৌক্তিক সংজ্ঞা। তারপরে দেখো 10টি ক্লাস হবে এবং ক্লাস নম্বর আছে 2 এবং আলোচ্য বিষয় হলো কি যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি। এর আগে আমি দেখেছি যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা, এখন দেখো যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি হলো আজকের আলোচ্য বিষয়। তাহলে প্রথম অধ্যায়ের পাঠ পরিকল্পনা, আমি প্রথম অধ্যায়ে দেখিয়েছিলাম প্রথম ক্লাসে যে এই প্রথম অধ্যায়ে কয়টি পাঠ পরিকল্পনা অর্থাৎ কয়টি ক্লাস হবে। আমরা দেখেছিলাম যে এই অধ্যায়ে মোট 10টি ক্লাস হবে। দেখো প্রথম ক্লাস কি হবে, দেখো এখানে এই যৌক্তিক সংজ্ঞা প্রাসঙ্গিকতা হয়তো এই প্রথম অধ্যায়ে প্রথম যে পার্টে এখানে 2টি ক্লাস হবে। আমি এই বিষয়ে একটি ক্লাস নিয়েছি যৌক্তিক সংজ্ঞা প্রাসঙ্গিকতা এবং প্রকৃতি নিয়ে কোনো আলোচনা করিনি, তাই আজকে আমাদের প্রকৃতি নিয়ে 2টি ক্লাস হবে। দেখো 1 ও 2, তার মানে এখন আমাদের যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি নিয়ে আলোচনা করব। 3 নম্বরে কি সংজ্ঞা ও বর্ণনা, 3 নম্বর ক্লাস হবে আমাদের সংজ্ঞা ও বর্ণনা নিয়ে। 4 নম্বর 5 নম্বর সংজ্ঞা হবে যৌক্তিক সংজ্ঞার নিয়মাবলী। যেহেতু এই অধ্যায়টা একটু বড় তাই হয়তো এখানে পার্ট ভাগ করা হয়েছে এবং এটা 2টি ক্লাসে এই যৌক্তিক সংজ্ঞার নিয়মাবলী পড়ানো হবে। দেখো এখানে 6, 7 এবং 8 অর্থাৎ এখানে 3টি ক্লাস সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুভূতি। এই যে সংজ্ঞার যে কয়েকটি নিয়ম রয়েছে, সম্ভবত 5টি নিয়ম রয়েছে, এই 5টি নিয়ম লঙ্ঘন করলে, এই 5টি নিয়মের বাইরে সংজ্ঞা দিলে যে অনুভূতিগুলো ঘটবে এই লঙ্ঘন অনুভূতিগুলো নিয়ে এই 3টি ক্লাস হবে। যেহেতু একটু পার্ট বড় তাই এটি 3টি ক্লাস হবে। 9 নম্বর দেখো যৌক্তিক সংজ্ঞার সীমা এবং 10 নম্বর ক্লাস হবে যৌক্তিক সংজ্ঞার প্রয়োজনীয়তা। এই 10টি ক্লাস তোমাদের হবে এই প্রথম অধ্যায়ে। এই 10টি ক্লাস শেষে আমরা এই অধ্যায়ে কি শিখব, তাহলে দেখো তোমরা এই অধ্যায় দেখো এই অধ্যায়ের প্রধান শব্দসমূহ, এই প্রধান শব্দসমূহ এই অধ্যায়ে আমি প্রথম পত্র দেখিয়েছি এবং দ্বিতীয় পত্র দেখাচ্ছি যে এই প্রথম অধ্যায়ে কি কি প্রধান শব্দ আছে, এই শব্দগুলো বারবার আসবে এবং এই শব্দগুলোই সংজ্ঞা পরীক্ষায় আসবে। তোমরা এই প্রধান শব্দগুলো অবশ্যই বাড়িতে মুখস্থ করবে এবং সংজ্ঞা মুখস্থ করবে, প্রাথমিক সংজ্ঞা মুখস্থ রাখবে। যেমন আসন্নতম জাতি, আসন্নতম জাতি কাকে বলে? তারপর হলো বিভেদিক লক্ষণ, ব্যক্তার্থ ও যথার্থ। ব্যক্তার্থ যথার্থ যদি তোমরা প্রথম পত্রে পড়েছো তবু তোমরা দেখা যায় তোমাদের স্মরণ নাই, তোমরা আবার এগুলো আবার তোমাকে পড়তে হবে। সংজ্ঞেয় পদ, সংজ্ঞার্থ পদ, বাহুল্য সংজ্ঞা, রূপক সংজ্ঞা, দুর্বোধ্য সংজ্ঞা, নৈর্থক সংজ্ঞা, অতি ব্যাপক সংজ্ঞা, অব্যাপক সংজ্ঞা, স্বকীয় নামবাচক পদ, পরম নিয়ম, সারসত্তা এবং বর্ণনা। এই 15টি দেখো তোমরা এই অধ্যায়ে 15টি হলো বারবার এগুলো আসবে। তোমরা এই 15টি শব্দের কি প্রাথমিক জ্ঞান, অর্থাৎ এখানে প্রাথমিক যুক্তিবিদ্যায় প্রাথমিক জ্ঞানকে বলা হয়, এর প্রাথমিক সংজ্ঞাকে, কোনো জিনিসের সংজ্ঞাকে ওই জিনিসের প্রাথমিক জ্ঞান বলা হয়। তোমরা এই সবগুলোর প্রাথমিক জ্ঞান অর্থাৎ সংজ্ঞা মুখস্থ রাখবে। আমি এর আগে বলেছিলাম যে আমরা ওই 10টি ক্লাস শেষে আমরা কি শিখব, এই অধ্যায় পাশে অর্থাৎ এই অধ্যায়ের 10টি ক্লাস শেষে আমরা শিখব কি কি, যৌক্তিক সংজ্ঞা ব্যাখ্যা করতে পারবো, যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা মূল্যায়ন করতে পারবো, কি সংজ্ঞার নিয়মাবলী বর্ণনা করতে পারবো, সংজ্ঞা ও বর্ণনার পার্থক্য উল্লেখ করতে পারবো, সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুভূতি সমূহ মূল্যায়ন করতে পারবো, সংজ্ঞার সীমাবদ্ধতা সমূহ বর্ণনা করতে পারবো। অর্থাৎ আমরা কোন জিনিস সংজ্ঞা দিতে পারবো, কোন জিনিস সংজ্ঞা দিতে পারবো না, এটা আমরা এখানে শিখবো। যথার্থ সংজ্ঞা প্রদানের সক্ষম হবো এবং 8 নম্বরে কি সংজ্ঞার অনুভূতি জনিত সমস্যার সমাধান করতে পারবো। আমরা ওই 10টি ক্লাস শেষে এই 8টি জিনিস আমরা শিখবো। তাহলে দেখো আমাদের ক্লাস হলো পাঠ হলো 2, যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি বা যৌক্তিক সংজ্ঞার সংজ্ঞা। তাহলে এই যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি বলতে আমরা কি বুঝি? দেখো যুক্তিবিদ্যার জনক, আমরা এর আগে প্রথমে জানি যুক্তিবিদ্যার জনক গ্রিক দার্শনিক এরিস্টটল যৌক্তিক সংজ্ঞা ধারণা প্রবর্তন করেন।
তাহলে কি তিনি বলেন কি যৌক্তিক সংজ্ঞা হলো একটি বস্তুর সারসত্তার অর্থ প্রকাশক শব্দসমূহ। তাহলে যৌক্তিক সংজ্ঞা বলতে কি বোঝায়, এখানে একটি বস্তুর কি সারসত্তার অর্থ প্রকাশক শব্দসমূহ। আমরা কিছু শব্দ প্রকাশ করব, এই শব্দগুলো প্রকাশ করার মাধ্যমে একটি বস্তুর কি সারসত্তা ফুটে উঠবে। এটা হলো কার মতে, গ্রিক দার্শনিক এরিস্টটলের মতে। অর্থাৎ কি যৌক্তিক সংজ্ঞা কোন পদের অপরিহার্য অর্থ প্রকাশের মাধ্যম, অর্থাৎ কোন পদের অপরিহার্য অর্থ প্রকাশের মাধ্যমে হলো এই সংজ্ঞা। তারপরে দেখো ব্রিটিশ যুক্তিবিদ কি বলেন, ব্রিটিশ যুক্তিবিদ জোসেফ তার অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে অনুরূপ কথা বলেছেন। তিনি বলেন কি কোনো কিছুর সংজ্ঞা হচ্ছে তার সারসত্তা প্রকাশক উক্তি বিশেষ। দেখো 3 নম্বরে দেখো যুক্তিবিদ ল্যাটা ও ম্যাকবেথ বলেন সংজ্ঞা হলো সেই সংজ্ঞায়িত বিষয়ের সম্পূর্ণ কি আবশ্যিক বৈশিষ্ট্য ব্যক্তকারী। এটা হচ্ছে একটি পদের কি যথার্থের সুস্পষ্ট বিবরণ। দেখো এখানে যে শব্দগুলো আছে যথার্থ, তোমরা যদি পূর্বে যথার্থ পড়ে থাকো তাহলে যথার্থ টক বুঝতে পারবে, কিন্তু যদি যথার্থ পড়ে না থাকো, সংজ্ঞা না জানো, তাহলে এখানে যথার্থ কথাটা বুঝতে পারবে না তোমরা। অর্থাৎ কোন পদের পূর্ণ যথার্থের সুস্পষ্ট প্রকাশই হলো কি যৌক্তিক সংজ্ঞা। তাহলে কি যথার্থের সুস্পষ্ট প্রকাশক। যদি তোমরা যথার্থ কি এটা না বুঝতে পারো, তাহলে কি এই সংজ্ঞা তোমরা কখনোই বুঝতে পারবে না। তাহলে তোমাকে কি আগে জানতে হবে কি যথার্থ কি এটা জানতে হবে তোমাকে। সুস্পষ্ট হলো যৌক্তিক সংজ্ঞা। এই কারণে কি, এই কারণে কোন পদের সংজ্ঞায় স্পষ্ট অপূর্ণ যথার্থ উল্লেখ করা যাবে না। তাই সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আসন্নতম জাতি ও বিবিধ লক্ষণ উল্লেখ করতে হয়। এখন আসন্নতম জাতি কি, ওই যে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই অধ্যায়ের প্রধান প্রধান শব্দসমূহ দেখো, ওই প্রধান প্রধান শব্দসমূহের মধ্যে কি ছিল, আসন্নতম জাতি ছিল, বিবিধ লক্ষণ ছিল। তোমরা যদি মুখস্থ করে থাকো অবশ্যই তোমরা এটা বুঝতে পারবে, উল্লেখ করতে হয়। যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, যেমন কি মানুষ হয় বুদ্ধিবৃত্তির সম্পন্ন জীব। এখানে বুদ্ধিবৃত্তি কি, জীব কি, মানুষ কি, এই সবগুলো হলো কি এখানে মানুষ পদের পূর্ণ যথার্থ হিসাবে কি আসন্নতম জাতীয় বিবিধ লক্ষণ উল্লেখ করা হয়েছে। এই কারণে এটি হচ্ছে মানুষ পদের যথার্থ সংজ্ঞা। এখন দেখো এখানে বলা হয়েছে কি যে এখানে কি মানুষ পদের কি আসন্নতম জাতি ও বিবিধ লক্ষণ উল্লেখ করা হয়েছে, কিন্তু আমি যদি এই আসন্নতম জাতি বিবিধ লক্ষণ কি বুঝতে না পারি, তাহলে আমি এই সংজ্ঞাটা সম্পর্কে সুস্পষ্ট ধারণা আমাদের হবে না। তাই আমাদেরকে আগে জানতে হবে কি, অবশ্যই জানতে হবে কি আমাদেরকে যথার্থ কি, আসন্নতম জাতি কি, বিবিধ লক্ষণ কি, এই কথাগুলো আমাদেরকে জানতে হবে। সংজ্ঞার প্রকৃতি সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা আমাদের মাঝে আসবে। তাহলে আমরা কি করব, আমি তোমাদের দেখাচ্ছি যে যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি সংজ্ঞা স্পষ্ট বুঝতে নিচের শব্দকলির সংজ্ঞা আগে জানা দরকার। দেখো এই কথাটা মনে রাখো যে যৌক্তিক সংজ্ঞা প্রকৃতি জানতে গেলে কি করতে হবে, তার আগে আমাদেরকে কিছু সংজ্ঞা, কয়েকটি শব্দের সংজ্ঞা জানতে হবে। এই কয়েকটি শব্দের সংজ্ঞা যেমন কি আমি তোমাদের বললাম যথার্থ, তাহলে আমি কি দেখাইলাম তোমাদেরকে যে যথার্থ আগে তোমাকে জানতে হবে কি যথার্থ কি। যেমন যথার্থ হলো একটি পদ যে আবশ্যিক বা সাধারণ গুণ বা গুণাবলী প্রকাশ করে, সেই গুণ বা গুণাবলীকে উক্ত পদের যথার্থ হলো। অর্থাৎ যথার্থ হলো কোন পদের সাধারণ ও অপরিহার্য গুণাবলী। তাহলে কোন পদের কি হলো অপরিহার্য গুণাবলী হচ্ছে ওই পদের যথার্থ। অর্থাৎ যথার্থ হলো কি ওই পদের গুণের দিক। আমরা প্রথমে পড়েছিলাম যে কি যথার্থ হলো গুণের দিক, শুধু আমরা এটি পড়েছিলাম। দেখো এই গুণাবলী না থাকলে ওই পদকে আর ওই নামে আখ্যায়িত করা যায় না। যুক্তিবিদ এল.এস.স্টিবিং এর মতে কি কোন পদের যথার্থ হলো এমন গুণ বা গুণের সমষ্টি যা ওই বস্তু বা বিষয়টিকে কি ওই নামে যথার্থভাবে নির্দেশ করে এবং যার দ্বারা অন্যান্য বিষয়ের মধ্যে থেকে ওই বিষয়টিকে পর্যাপ্তভাবে আলাদা করা যায়। যেমন চিনি এবং লবণ দুইটা কিন্তু একই রকম দেখতে যায়, কিন্তু তোমরা যদি পাশাপাশি রাখা হয় তোমরা চিনি আর লবণ দেখলে বুঝতে পারবে, কিন্তু তোমরা খাবে তখন তোমরা বুঝতে পারবে আসলে কোনটা চিনি কোনটা লবণ। অর্থাৎ এখানে কি একটা নিজস্ব কি একটা গুণ আছে, যে গুণের কারণে ওই বস্তুকে আমরা চিনি। তাহলে দেখো এখানে উল্লেখ্য যে একটি পদের বিভিন্ন গুণ বা গুণাবলী থাকতে পারে, একটি পদের কি থাকতে পারে অনেকগুলো গুণ থাকতে পারে, কিন্তু যে কোনো গুণ বা গুণাবলীকে যথার্থ বলা হয় না। কিন্তু একটা গুণের অনেকগুলো গুণ থাকলেও যে সবগুলো গুণকে কি যথার্থ বলা হয় না। কোথায় বলা হয় না, এই যুক্তিবিদ্যায় যথার্থ বলা হয় না। তাহলে কি যথার্থ
হতে হলে ওই পদে ওই গুণ বা গুণাবলী সাধারণভাবে থাকতে হবে এবং তা ওই পদের জন্য কি বৈজ্ঞানিকভাবে আবশ্যক হতে হবে। ওই গুণের মাধ্যমে ওই পদকে অন্য বস্তু বা বিষয় থেকে আলাদা করা যাবে। এবার আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টিকে আরো সুস্পষ্ট করা যাক। অর্থাৎ এক কথায় যেমন চিনিকে আমরা কি বুঝতে পারি যে চিনি মিষ্টি লাগে, তাহলে মিষ্টি বলতে আমরা কি বুঝি, চিনি কি বুঝি। তাহলে চিনি যদি মিষ্টি না লাগে তাহলে আমরা কি চিনিকে চিনি বলবো? চিনিকে কখনোই আমরা, তাহলে উদাহরণের সাথে আমরা বুঝে যাই। উদাহরণটা কি? উদাহরণ হলো মানুষ পদটি যার অর্থ হচ্ছে কি জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। কেননা এই দুটি গুণ মানুষের মধ্যে সাধারণভাবে কি অবস্থান করে এবং এই দুটি গুণ না থাকলে কাউকে মানুষ নামে আখ্যায়িত করা যায় না। মানুষের বিভিন্ন ধরনের গুণ থাকতে পারে, যেমন হাস্যপ্রিয়, সাহস, সত্যবাদী ইত্যাদি। কিন্তু এসব গুণ সবার মধ্যে সাধারণভাবে অবস্থান করে না বা তা আবশ্যিকভাবে থাকতেই হবে এমনও নয়। তাই এসব গুণ মানুষের মধ্যে ওদের জাহার নয়। তাহলে মানুষ করে জাহার কি বুদ্ধিবৃত্তি, বুদ্ধিবৃত্তি সবার মধ্যে আছে, কিন্তু দেখো এই হাস্যপ্রিয়, সাহস সবার মধ্যে থাকে না, সব মানুষের মধ্যে থাকে না, জাহার্থ হিসাবে ধরা হবে না। তাই মানুষ করে জাহার্থ কি বুদ্ধিবৃত্তি বা বুদ্ধিবৃত্তি। তাহলে মানুষ কাকে বলে? মানুষ হলো বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। দেখো ব্যাখ্যার্থ, ব্যাখ্যার্থ কাকে বলে? একটি পদ একই অর্থের যে বস্তু বা বস্তুসমূহের উপর প্রযোজ্য হয় তাকে ওই পদের ব্যাখ্যার্থ বলে। অর্থাৎ ব্যাখ্যার্থ একটি পদের সংখ্যা, ব্যক্তি বা বিস্তৃত একটি পদ। দেখো মানুষ বলতে কি বোঝায়? এখানে মানুষ পদের সংখ্যাকে, এক কথায় মানুষ পদের ব্যাখ্যার্থ কি? মানুষ পদের ব্যাখ্যার্থ হলো অতীত, বর্তমান, ভবিষ্যৎ সকল প্রকার মানুষকেই মানুষ বলে। এই মানুষ বলতে এখানে সকল শ্রেণীর মানুষকে বোঝানো হয়েছে, সৎ, অসৎ, ধনী, গরিব, উঁচু নিচু, কালো, ফর্সা সব ধরনের মানুষকে এখানে বোঝানো হয়েছে। এই ব্যাখ্যার্থ বলতে কোন পদের সংখ্যাকে বোঝানো হয়। যেমন উদাহরণ একটি মানুষ, কেননা মানুষ দ্বারা কি অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং এর সকল প্রকার সকল মানুষের উপর মানুষ প্রতি প্রযোজ্য হয়। তেমনি বইপত্রের ব্যাখ্যার্থ সকল বই। আমার বই বলতে কি বোঝায়? আমরা কি শুধু যুক্তিবিদ্যার বই, আইসিটির বই, ফিজিক্স, কেমিস্ট্রির বই বুঝাবো নাকি? এখানে বই বলতে যত প্রকার বই আছে সকল শ্রেণীর বইকে বোঝানো হবে। যেমন এখানে দর্শনের বইকে বোঝায় না, বরং অতীত, বর্তমান, ভবিষ্যৎ এর সকল বিষয়ের উপর লিখিত সকল বইকেই বোঝায়। তাই এই বই সকল বইয়ের উপর সমানভাবে প্রযোজ্য হয়। তাহলে ব্যাখ্যার্থ মানে সংখ্যার দিক, বই বলতে সকল বইকে বোঝায়, বইয়ের সংখ্যাকে বোঝায়। তারপর দেখো আমি প্রথমে দেখিয়েছিলাম আসন্নতম জাতি। আসন্নতম জাতি কাকে বলে? দেখো কোন উপজাতির সবচেয়ে নিকটবর্তী জাতিকে নিকটতম জাতি বা আসন্নতম জাতি বলে। যেমন কবুতরকে একটি উপজাতি ধরলে পাখি হচ্ছে তার আসন্নতম, নিকটতম বা জাতি। অর্থাৎ পাখি, দেখা যায় মনে করো কবুতর, এখানে কবুতর বলতে কি উঠতে পারে, যারা উঠতে পারে তাদেরকে পাখি বলা হয়। শুধু কি কবুতর উপরে উঠতে পারে? না, আর অনেক কিছু উঠতে পারে। যেমন কি কি উঠতে পারে? দোয়েল, ময়না, কোয়েল সব ধরনের পাখি উঠতে পারে। তাহলে এখানে কি অন্যান্য পাখিকে বাদ দিয়ে শুধু কবুতরকে বোঝানো হয়েছে। তাহলে এটা হলো একটা পাখির উপজাতি। অর্থাৎ কবুতর বলতে, এখন এই কবুতর বলতে কি একটা জাতি, এই কবুতরকে থেকে এর জাতি হবে কি যার সংখ্যা এর থেকে বেশি। অর্থাৎ কবুতর, কবুতর সংখ্যা, কবুতর কি একটা পাখি বোঝানো হয়। তাহলে পাখি, এই কবুতর সঙ্গে যার সংখ্যা বেশি সেটা হবে এর জাতি, নিকটতম জাতি। অর্থাৎ আসন্নতম জাতি হচ্ছে পাখি। এখানে পাখি বলতে বোঝায়, দেখো এখানে পাখি বলতে বোঝাচ্ছে সকল প্রকার পাখি, দোয়েল, ময়না, কোয়েল, একদম কবুতর সকল পাখি বোঝায়। কিন্তু এখানে কবুতর বলতে শুধু কবুতরকেই বোঝাচ্ছে, এবং শুধু কবুতরকে বোঝাচ্ছে না, তবে এখানে কবুতর বলতে কি সকল কবুতর বোঝাচ্ছে। জ্বালালি কবুতর, ময়না কবুতর, পোষা কবুতর, এক কথা যত প্রকার কবুতরের জাত আছে সব কবুতরকে বোঝায়। কিন্তু এখানে পাখি বলতে সকল ধরনের পাখি বোঝায়। তাহলে এই কবুতর হচ্ছে কি পাখি, পাখি কি উপজাতি, এবং কবুতর হচ্ছে কি কবুতরের আসন্নতম জাতি হলো পাখি। পাখি হচ্ছে তার আসন্নতম বা নিকটতম জাতি, কেননা সকল কবুতরকে প্রথমে যে বৃহত্তম শ্রেণী অন্তর্ভুক্ত তা হলো পাখি। তাহলে পাখি হলো কি বৃহত্তর শ্রেণী, পাখি হলো বৃহত্তর শ্রেণী। এই বৃহত্তর শ্রেণী থেকে ভাগ করা হয়েছে একটা উপজাতি, একটা হলো উপজাতিকে ভাগ করা হয়েছে কবুতর। এক কথায় যার সংখ্যা বেশি সে হলো জাতি, যার সংখ্যা কম হবে সে হলো উপজাতি।
তারপরে দেখো বিভেদক লক্ষণ। আমরা এর আগে দেখেছিলাম যে বিভেদ লক্ষণ সম্পর্কে জানতে হবে। বিভেদ লক্ষণ কি? সাধারণত বিভেদ লক্ষণ বলতে বিভেদ লক্ষণ বা গুণকে বোঝায়। যুক্তিবিদ্যায় বিভেদ লক্ষণ এক বিশেষ ধরনের বিধেয়কের নাম, অর্থাৎ এটি কোনো যুক্তিবিদ্যার যুক্তিপক্ষের উদ্দেশ্য বিধেয়ের মধ্যে বিদ্যমান এক বিশেষ ধরনের সম্পর্ক নির্দেশ করে। তাহলে যে গুণ বা গুণাবলী কোনো জাতির অন্তর্গত অন্যান্য উপজাতি থেকে একটি বিশেষ উপজাতিকে আলাদা করে সেই গুণ বা গুণাবলীকে বিভেদক লক্ষণ বলে। অর্থাৎ বিভেদক লক্ষণ হচ্ছে কোনো উপজাতির এমন কোন গুণ বা গুণাবলী যা তার সার্থকতাকে প্রকাশ করে। এসব গুণের মাধ্যমে একই জাতি বা শ্রেণীর অন্তর্গত অন্যান্য উপজাতি বা উপশ্রেণী থেকে কি একটি বিশেষ উপজাতি বা উপশ্রেণীর পৃথক হিসেবে বিবেচিত হয়। এক কথায় এখানে বোঝানো হয়েছে বিভেদক লক্ষণ হলো এমন একটি গুণ যে গুণের মাধ্যমে আমরা অন্যান্য প্রাণী বা অন্যান্য ইয়া থেকে আলাদা করা যায়। যেমন কি মানুষের বিভেদক লক্ষণ হচ্ছে বুদ্ধিবৃত্তি। তাহলে এখানে বুদ্ধিবৃত্তি বলতে মানুষকে বোঝানো হয়। যেমন গরু, ছাগল, ঘোড়া, ভেড়া ইত্যাদি, এগুলোর কিন্তু কোনো বুদ্ধিবৃত্তি নেই, কেননা এই গুণটি মানুষের জীব জাতির অন্তর্গত উপজাতি অন্যান্য উপজাতি যেমন গরু, ছাগল, ভেড়া, ঘোড়া, বাঘা ইত্যাদি থেকে পৃথক করেছে। তাহলে মানুষ বুদ্ধিবৃত্তি বলতে এখানে মানুষকে বোঝানো হয়, কারণ গরু, ছাগল, ভেড়ার কোনো বুদ্ধিবৃত্তি নাই। এক কথায় বিভেদক লক্ষণ হচ্ছে ওই পদের এমন একটি বিশেষ গুণ যে গুণটির কারণে আমরা ওই পদকে ওই জিনিস হিসেবে বুঝতে পারবো। যেমন চিনি, চিনি বলতে কি মিষ্টি, মিষ্টি লাগলে কি বুঝবো? মিষ্টি লাগে বুঝবো এটা হলো চিনি। তাহলে এই মিষ্টি লাগার কারণে আমরা চিনিকে এই চিনি হিসেবে আখ্যায়িত করছি। লবণের স্বাদ কিন্তু চিনির মতো লাগে না, তাই আমরা লবণকে লবণের স্বাদ ভেবেই লবণটাকে লবণ। আমাদের লবণের মাঝে যে গুণ রয়েছে এই গুণের কারণে আমরা লবণকে লবণ বলি। এই যে লবণের যে একটা বিশেষ গুণ বা চিনির যে একটা বিশেষ গুণ মিষ্টি, তা সেই এটাকে বলে বিভেদ লক্ষণ। এই এক কথায় মানুষ থেকে যেমন বুদ্ধিবৃত্তিকে কি করা যায় না, পৃথক করা যায় না, তেমন কি করা যায় না, চিনি থেকে চিনির মিষ্টান্নকে আলাদা করা যায় না। এই এমন গুণকে বিভেদ লক্ষণ বলা হয়। সুতরাং কি যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি নিম্নভাবে প্রকাশ করা যায়। এক, যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে কোনো পদের অর্থ সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হয়, কেননা যৌক্তিক সংজ্ঞায় পদের অপরিহার্য দিক উল্লেখ করার ফলে তার অর্থ সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে প্রকাশিত হয়। দুই নম্বরে কি হয়? কোন পদের আবশ্যিক বৈশিষ্ট্য বা শাশ্বততার উল্লেখ করে যৌক্তিক সংজ্ঞা প্রদান করা হয়, কেননা যৌক্তিক সংজ্ঞায় কোন পদের পূর্ণ যথার্থ উল্লেখ করতে হয়, আর কোন পদের পূর্ণ যথার্থ আবশ্যিক বৈশিষ্ট্য বা শাশ্বততাকে প্রকাশ করে। তিন নম্বর কি? দেখো, যৌক্তিক সংজ্ঞায় পদের আসন্নতম জাতি ও বিবিধ লক্ষণ উল্লেখ করা হয়। যেমন ত্রিভুজ পদটির কথা ধরা যাক। ত্রিভুজ পদটির আসন্নতম জাতি হচ্ছে কি? সমতল ক্ষেত্র। সমতল ক্ষেত্র না থাকলে কি হবে না? কোনো ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ কোনো কিছুই হবে না। তার মানে ত্রিভুজেরও যেমন আসন্নতম জাতি হলো সমতল ক্ষেত্র, তেমন চতুর্ভুজেরও আসন্নতম জাতি হলো সমতল ক্ষেত্র। এবং বিভেদ লক্ষণ হচ্ছে কি? তিন বাহু দ্বারা বেষ্টিত হওয়া। তাহলে ত্রিভুজ বলতে কি? তিন বাহু দ্বারা বেষ্টিত হওয়া। এই তিন বাহু দ্বারা বেষ্টিত যদি না হয় তাহলে আমরা কি তাকে ত্রিভুজ বলবো? ত্রিভুজ কখনোই বলবো না। তাহলে দেখা যায় যে এই গুণটি থাকার কারণে আমরা কি করি? ত্রিভুজকে ত্রিভুজ বলে মনে করি। তাহলে এই ত্রিভুজ তিন বাহু দ্বারা বেষ্টিত হওয়া হলো, এটি হলো বিভেদক লক্ষণ। অর্থাৎ এই গুণটি বিভেদ লক্ষণ এমন একটি গুণ যে গুণটি কি ওই পদটির গুণ, ওই গুণটির কারণে ওই পদটিকে কখনোই আলাদা করা যায় না। ওই পদটি যদি ওই গুণটি যদি ওই পদটির মধ্যে না থাকে তাহলে ওই পদটি কখনো ওই পদটি নামে আখ্যায়িত হবে না। যেমন এখানে তাহলে এখন আসন্নতম জাতি ও বিভেদ লক্ষণ হিসেবে এই দুটি দিক উল্লেখ করলে ত্রিভুজের অপরিহার্য অর্থ প্রকাশ হবে। যেমন অর্থাৎ কি? ত্রিভুজের সংজ্ঞা হচ্ছে ত্রিভুজ হয় তিন বাহু দ্বারা বেষ্টিত একটি সমতল ক্ষেত্র। এভাবে যৌক্তিক সংজ্ঞায় কোন পদের যথার্থ বা অপরিহার্য অর্থ প্রকাশের ক্ষেত্রে সংজ্ঞেয় পদের লক্ষণ উল্লেখ করতে হয়। এটা হলো 3 নম্বর। 4 নম্বর দেখো, যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে কোন পদের যথার্থকে পরিপূর্ণ এবং সুস্পষ্টভাবে উল্লেখ করতে হয়। কোন কারণে আংশিক কিংবা অতিরিক্ত যথার্থ উল্লেখ করলে
তা সংজ্ঞা না হয়ে অনুপস্থিত হিসেবে গণ্য হবে। শুধু যৌক্তিক সংজ্ঞা অর্থাৎ যথার্থ এবং আসন্ন পদার্থকে উল্লেখ করতে হবে। এখানে যথার্থ বলতে কি বোঝায়? শুধু যথার্থকে উল্লেখ করতে হবে এবং এর বেশি নয়। যেমন মানুষ হয় হাস্যপ্রিয় মানুষ, হাস্যপ্রিয় বুদ্ধিবৃত্তির জীব। এখানে হাস্যপ্রিয়টাকে কি বলা যায়? এটা অতিরিক্ত গুণকে প্রকাশ করা হয়েছে। এই হাস্যপ্রিয়টা অর্থাৎ অনেকের ক্ষেত্রে নাও থাকতে পারে, তাই হাস্যপ্রিয়টা উল্লেখ করা যাবে না। ঠিক এখানে তাই বলছে যে কোন পদে অতিরিক্ত যথার্থ উল্লেখ করা যাবে না। 5 নম্বরে কি? যৌক্তিক সংজ্ঞা যুক্তিবিদ্যার একটি মৌলিক আলোচ্য বিষয়, কেননা যথার্থ যুক্তি গঠনের অন্যান্য জন্য বিভিন্ন পদ সম্পর্কে সুস্পষ্ট জানা থাকা প্রয়োজন। আর সংজ্ঞার মাধ্যমে একটি পদের অর্থ সুস্পষ্টভাবে প্রকাশিত হয়। দেখো উপরে আলোচনা যৌক্তিক সংজ্ঞা যুক্তিবিদ্যার অত্যন্ত মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়। এর উদ্দেশ্য হলো পদের অর্থ স্পষ্ট ও বোধগম্য করা। এ কারণে যুক্তিবিদ্যায় যৌক্তিক সংজ্ঞার আলোচনা অপরিহার্য। তাহলে এই হলো তোমাদের 5টি যৌক্তিক সংজ্ঞা। এই যৌক্তিক সংজ্ঞা হলো যৌক্তিক সংজ্ঞার বৈশিষ্ট্য হিসেবে এই আমরা 5টি পাই। তোমরা যৌক্তিক সংজ্ঞা 5টি পাই। এই তোমার অবশ্যই যৌক্তিক সংজ্ঞা মুখস্থ রাখবে। তারপরে দেখো এই ইতিহাসে তোমাদের বাড়ির কাজ হলো, অর্থাৎ প্রশ্ন দেখো, শব্দ বা পদের ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞার একটি উল্লেখযোগ্য প্রভাব চিহ্নিত করো। তাহলে এই ক্লাস তোমাদের দেওয়া বাড়ির কাজ নিয়ে সেখানে পড়ানো হবে। সেই কাজ মূল্যায়ন করে প্রাপ্ত তোমাদের পড়ানো হবে। তোমাদেরকে এখানে দেখানো হয়েছে যে তোমরা এই বাড়ির কাজ করে কিসে পাঠাবে? আমার ইমো নম্বরে পাঠাতে পারো। এটা আমার ইমো নম্বর। এই নম্বরে তোমার ছবি তুলে পাঠাতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। এই নাম্বারে ছবি তুলে হোয়াটসঅ্যাপ পাঠাতে পারো, অথবা এই নাম্বারে মেইল করতে পারো। আমি মেইল করে তোমার খাতা দেখে আর প্রাপ্ত নাম্বার তোমার যে মেইলে পাঠাবে ওই মেইলে পাঠাবো, অথবা যে নাম্বার থেকে ইমো করে পাঠাবে সেই ইমোতে আবার পাঠিয়ে দিব। তাহলে তোমরা যদি প্রতি অধ্যায় অনলাইনে পরীক্ষা দিতে যাও, তাহলে তোমরা কি করতে হবে? তোমরা দেখো, তোমরা যদি ঘরে বসে পরীক্ষা দিতে চাও, প্রতিটা ক্লাসে প্রতিটা অধ্যায়ে ক্লাস নিতে চাও, তাহলে তোমরা কি করবে? প্লে স্টোর থেকে, তোমার যদি অ্যান্ড্রয়েড সেট থাকে তাহলে অ্যান্ড্রয়েড সেট থেকে তোমার কি দেবে? প্লে স্টোর থেকে এই POLE লিখে সার্চ দেবে। এই পলি ইনস্টল করো এবং তোমরা এখানে কোন সাবজেক্ট পরীক্ষা দিবে, কোন অধ্যায় পরীক্ষা দিবে পর্যায়ক্রমে আসবে, তোমরা দেখে নিও। তারপরে ক্লাস এই পর্যায়ে সমাপ্ত। আল্লাহ হাফেজ।